আজকে আন্তর্জাতিক নার্স দিবস, যার জন্মদিনকে উপলক্ষ করে এই দিবসটি আন্তর্জাতিকভাবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এই দিবসটি পালন করা শুরু হয় বা সিদ্ধান্ত হয়। তিনি নিঃসন্দেহে একজন মহীয়সী মহিলা, ধনী ঘরের মেয়ে, যার কোনো দরকার ছিল না, কিন্তু মানবতা বোধে এত তাড়িত হয়ে তিনি ক্রিমিয়ার যুদ্ধে 1853 সালে, ভাবাই যায় না তখন বাংলাদেশ কেন, বাংলাদেশ, উপমহাদেশ, এশিয়া, ইউরোপেও মেয়েরা ঘর থেকে বের হয় না। তখন ওই সময়ের একজন ভদ্র মহিলা এবং তার বাবা অত্যন্ত ধনী মানুষ এবং অত্যন্ত শিক্ষিত মহিলা। সেই সময় তো মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে যেত না। সেই সময় একজন নামকরা সেই স্ট্যাটিস্টিশিয়ান, সেই স্ট্যাটিস্টিক্সে লেখাপড়া করেছে ভদ্রমহিলা, এবং তখনই তিনি সোশ্যাল রিফর্মার, একজন সমাজ সংস্কারক হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। ইংল্যান্ডের মেয়ে, ইংলিশ মেয়ে, অথচ কি অদ্ভুত তার মানব প্রীতি, মানব প্রেম, যে কোথায় রাশিয়ার মতো একটি জায়গায় যেখানে যুদ্ধ হচ্ছে, একদিকে অটোমান সাম্রাজ্য, একদিকে ইংল্যান্ড মানে ব্রিটেন, ফ্রান্স একদিকে, আরেকদিকে রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে ক্রিমিয়া নামক একটা জায়গায়। সেইখানে গিয়ে আহত সৈনিকদের ক্যাম্পে ক্যাম্পে ঢুকে তিনি তাদের সেবা করেছেন, নার্সিংয়ের যে সমস্ত সাপোর্ট তাদেরকে দিয়েছেন, এবং সেই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি, একমাত্র ফ্লোরেন্স নাইটেঙ্গেল, যার কথা আমি বলছিলাম, তার কারণেই ওই যুদ্ধের আহত সৈনিকরা অনেকে সুস্থ হয়ে উঠেছিলেন। এটা ওনাকে ব্যথিত করেছিল। কত বড় মানবপ্রেমী হলে উনি দেখছেন যে তার স্বদেশের 2500 সৈনিক মারা গেছে এবং অসংখ্য আহত, এবং যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের 12,000 সৈনিক মারা গেছে। তা একজন মানবপ্রেমী মানুষ, তার কিন্তু কোনো দেশ অঞ্চলের মধ্যে তার হৃদয় সীমাবদ্ধ থাকে না। তার হৃদয় থাকে সব মানুষকে একত্রিত করার, সব মানুষকে তার হৃদয়ের মধ্যে জায়গা দেওয়া। সেটাই ছিল ফ্লোরেন্স নাইটেঙ্গেলের। এবং আপনার মানে এটা মানে জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে তার কারণেই যুদ্ধের যে ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা হয়েছে, সেটা হলো যে যুদ্ধ যখন দুই দেশের মধ্যে হয় বা দুইটা গ্রুপের মধ্যে হয়, তখন মেডিকেল টিম যেটা থাকবে, ডাক্তার, নার্স, এরা যুদ্ধের যে কমব্যাটেন্ট, যে যখন যুদ্ধ হয়, গোলাগুলি হয়, যদি তারা ধরা পড়ে, তারা কেউ সেখানকার বিচারের সম্মুখীন হবে না, তারা ছাড়া পেয়ে যাবে। এটা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের তার সেই মহানুভব সেবাধর্মী কাজের কারণেই আন্তর্জাতিকভাবে সেই কনভেনশনটি গঠন করা হয়। এটা আজও আমাদেরকে প্রেরণা দেয়। তার সেই এই মহিষী মহিলার সেই অবদানকে, তার সেই নিবেদিত প্রাণ আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1953 সালে এই দিবসটি পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি সব শোনাটোনার পরেও আমেরিকার রাষ্ট্রপতি অনুমোদন দেননি। তারপরে 1965 সালে, এবং ইমপ্লিমেন্ট হতে হতে 1974 সাল পর্যন্ত। মানে ভালো মানুষের ভালো কাজের স্বীকৃতি অনেক পরে পায়, কিন্তু যখন স্বীকৃতি পায় তখন মানুষ চমকে উঠে, তখন মানুষ উদ্বুদ্ধ হয়, তখন মানুষ মনে করে, আহা, এই ধরনের একজন মানবপ্রেমী মানুষ, মানবহিতৈষী মানুষ, এই নিবেদিত প্রাণ মহিলা, যে কি শত্রু কি মিত্র, যে আহত হয়েছে তার সেবা করেছেন, তার জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক নার্স দিবস এত দেরি করে হলো কেন? আমাদেরও আজও সেই প্রশ্ন। কিন্তু আমাদেরকে এটি পালন করতে হয়, এটি আমাদেরকে এখন পালন করছি অত্যন্ত শ্রদ্ধায়, গভীর বিনম্রতায়। ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনে আন্তর্জাতিক নার্স দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিবসটি আমাদেরকে পালন করতে হচ্ছে। আমাকে জীবনে অনেকবার হাসপাতালে যেতে হয়েছে, সেটা রাজনীতির কারণেই বেশিরভাগ, দুই একবার হয়তো ব্যক্তিগত অসুস্থতার কারণে।
আমি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে রাইফেলের গুলি আমার পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে চলে যায়, বিশাল একটা ঘটনা। এমনি ছররা গুলি টুলি নয়, একবার রাইফেলের গুলি। এই কারণে আমাকে তো হসপিটালাইজড হতেই হলো, এবং এর যে পরবর্তী যে প্রভাব, আফটার ইফেক্ট যেটাকে বলে, আফটার এফেক্ট, সেইটার কারণে অসংখ্যবার আমাকে হাসপাতালে যেতে হয়েছে, পোস্ট অপারেটিভ অ্যাডিশন ইত্যাদি ইত্যাদি নানা কারণে। এবং আজও যে লাঠি নিয়ে আমাকে যেতে হয়, এটা কিন্তু সেই আন্দোলনে সেই গুলিবিদ্ধ হওয়ারই একটি প্রতিক্রিয়া। তো আমি নার্সিংয়ের যে স্বরূপ দেখেছি, নার্সিংয়ের যে মহিমান্বিত রূপ দেখেছি দেশে এবং বিদেশে, আমি হৃদয় দিয়ে সেটা অনুভব করি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছি, আমি থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছি, এমনকি ভারতেও চিকিৎসা করিয়েছি। কি অসাধারণ অকৃত্রিম ভালোবাসায় আমি তাদের সেবা পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এশিয়াতে, আপনারা এখানে আলোচনা করছিলেন, এশিয়াতে নার্সিংয়ের যে মর্যাদা, এখান থেকে চাইতে অনেক উপরের মর্যাদা হচ্ছে ইউরোপ আমেরিকায়। কিন্তু আমি থাইল্যান্ডে যেভাবে দেখেছি যে একটা রুগীকে, বয়স অনেক হয়তো ছোট, কিন্তু সে যখন সেবা করছে, মানে পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নততর সেবা তো হচ্ছে মায়ের সেবা, মা তার সন্তানের প্রতি সেবা। কিন্তু একটা নার্স যখন দায়িত্ব পালন করে, সে যেন মায়ের সেবা নিয়েই দায়িত্ব পালন করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি শুধু সেবাই নয় তাদের। আমি একটা বিষয়ে মানে হাসপাতালে ভর্তি হলাম, হওয়ার পর কিছুটা যখন সুস্থ বোধ করলাম, কিন্তু ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের আগে আমাকে বের হতে দিলই না। যে ওরা যখন নিজেরা কনভিন্স হলো যে আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি, তখন তারা আমাকে ছাড় দিল। ডাক্তারের কিন্তু এরপর আর কোনো দায়িত্ব ছিল না, আমাকে চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো লিখে নার্সদের হাতে ছেড়ে দিল। নার্স হচ্ছে এত ক্ষমতাশালী যে আমার পরিপূর্ণ সুস্থতা না দেখা পর্যন্ত সে সেখান থেকে ছাড়ে। আমাদের দেশ আর দেশের যে পার্থক্য বলছিলাম, সত্যিকার অর্থে বলতে দ্বিধা নেই। সামাজিকভাবে নার্সদের পেশাকে এখনো কিন্তু অবমূল্যায়ন করা হয়। আমি আরেকটু কথাই বলবো যে একটু হেয় করা হয়, নার্স এটা। কিন্তু তাদের যে কাজের যে দিকটা, তাদের যে মহানুভবতার যে দিকটা, সেটা কখনোই উল্লেখ করা হয় না। সেটাকে কখনোই আমরা আমাদের স্বচ্ছ থেকে দেখে তাদের যে সামাজিক মর্যাদা, এরাও কিন্তু নার্সিংয়ের উপর গ্র্যাজুয়েশন আছে, নার্সিংয়ের উপর মাস্টার ডিগ্রি আছে, তো সেগুলো তারা করছেন। তারপরেও কিন্তু কেন জানি একটা মানে বৈষম্য ক্রমাগতভাবে আমরা বাংলাদেশ না, এশিয়ার মধ্যেই সেটি দেখা যায়। আমি ইন্ডিয়াতেও চিকিৎসা করেছি, সেখানেও দেখেছি যে হয়তো আমাদের চাইতে কিছুটা ইমপ্রুভড, কিন্তু সেই রকম মর্যাদার আসনে তারা আসন গ্রহণ করতে পারেননি, সেটা একটা বড় দিক। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি, যতটুকু দেখি, যে যারা চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বড় অবদান রাখেন ডাক্তারদের পরেই, এবং যারা ডাক্তারদের ব্যবস্থাপনা অনুযায়ী রোগীকে সুস্থ করার একটা সিংহভাগ দায়িত্ব যাদের, তারা অনেক দিক থেকেই বঞ্চিত। আমি আজকেই একটি পত্রিকায় পড়ছিলাম যে 14 গ্রামে হেলথ কমপ্লেক্সে 30 জন নার্সের দরকার, সেখানে অর্ধেকের নার্স সেখানে নেই। 30 জনের মধ্যে অর্ধেকের নার্স তাদের নেই, এবং যারা আছে তারা আবাসনের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ তাদের যে বেতন, সে বেতনও তো উল্লেখযোগ্য না। সেই বেতন থেকে তাকে বাইরে বাসা ভাড়া নিতে হয়, এবং সেই বাসা ভাড়া নিয়ে ওই বেতন থেকে সে বাসা ভাড়া দিতে হয়। এই যে আমরা মেট্রো রেল দেখছি, এই যে আমরা ফ্লাইওভার দেখছি, তাহলে যে জিনিসটা সাধারণ মানুষকে উপকার দেবে, সেই জিনিসে উন্নত কোথায়, সেই দিকটা উন্নত কোথায়? সেখানে তো কোনো উন্নতির আমরা কোনো লক্ষ্য দেখলাম না। এত কথা, এত বাগড়ম্বর 15 বছর ধরে শুনলাম, এই করছি সেই করছি, এত মেগা প্রজেক্ট। তো এই মেগা প্রজেক্টের জায়গায় এটা আমরা চিবিয়ে চিবিয়ে কি খাবো নাকি? এই মানে উড়াল সেতু, ফ্লাইওভার, যেখানে
মানুষের হিউম্যান ইন্ডেক্সে হিউম্যান ইন্ডেক্সের যে সূচক ইন্ডেক্সে যদি নিচের দিকে থাকে হিউম্যান ডেভেলপমেন্টটা, মানুষের উন্নয়নটা, তাহলে কিসের উন্নয়ন? যে দেশের মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে, তার সন্তানদের স্কুলে বেতনটা নিশ্চিত করতে পারবে না, বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে, তাহলে উন্নয়নটা কিসে? কয়েকটা মানুষ কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে? এই তো বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম, শুধু ব্যাংক খাত থেকেই 5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, শুধু ব্যাংক খাত থেকেই। 3 লাখ টাকা একেবারে সরাসরি পাচার, আর 2.5 লাখ টাকা, 5.5 লক্ষ কোটি টাকা, আর 2.5 লক্ষ কোটি টাকা সেটা নানাভাবে জালিয়াতি করা হয়েছে। এটা একটা বাংলাদেশ ব্যাংকের একবার রিপোর্ট, এটা এমনি কোনো রাজনৈতিক কোনো বাগাড়ম্বর কথা নয়, সেখানকার রিপোর্ট। এই মানে 15 বছর 16 বছরে শেখ হাসিনার আমলে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত এই যে মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা হয়েছে, অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার। এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো, অনেকটাই আমাদের মানে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত। এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না, যতই আপনি উড়াল সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান। আজকে ব্যাংকগুলো ধ্বংসের পথে, একেবারে আপনার খেলাপি ঋণের যে মাত্রা এমন বেড়েছে যে চিন্তা করা যাবে না, এবং ঋণ বিতরণের যে সক্ষমতা সেটা একেবারেই কমে গেছে, এবং ঋণের যে প্রবৃদ্ধি সেটা নেই বললেই চলে। যারা লুটপাট করে দেশটাকে এই ধরনের শূন্য গহ্বর বানিয়েছে, অসীম শূন্যতার মধ্যে ব্যাংকগুলোকে নিয়ে গেছেন, তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত রচনা করতেন, অথচ শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং আরও যেগুলো জরুরি খাতের উন্নয়ন দরকার ছিল সেগুলোকে তারা ধূলিসাৎ করেছেন। যার কারণে আপনারা দেখেছেন যে করোনার সময় পর্যন্ত তারা জালিয়াতি করেছে করোনার সরঞ্জাম কেনাকাটা নিয়ে। সে ভ্যাকসিন করে যে দরবেশ সাহেব এখন জেলখানায় আছে, নিজের লোকদেরকে সেই দায়িত্ব দিয়ে সেই কাজটি করেছে। প্রয়োজনীয় কিট এবং অন্যান্য যে জিনিসগুলোর দরকার ছিল সেগুলো সেখানে জালিয়াতি করেছেন তারা। তখনই আপনার সমস্ত পত্র পত্রিকায় সেই জিনিসগুলো এসছে। একটা লুটেরা, একটা পাচারকারী, একটা গণবিরোধী সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার নানা পদক্ষেপের মধ্যে জরুরিভাবেই তো এই পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে এই সমস্ত সেক্টর। এবারও জানি না সামনের কি হবে, মানে বাজেটে কিভাবে নিয়ে আসবেন, সংস্কারের নানা কথা বলা হচ্ছে, এবং স্বাস্থ্য খাতের ব্যাপারে। তো স্বাস্থ্য খাত উন্নত করার জন্য বাজেটে যে বরাদ্দ রাখা দরকার, সেটা কতটুকু বরাদ্দ হবে আমরা জানি না, সেই পরিস্থিতি কোথায় যাবে। কিন্তু সেটার যদি কিছু আলামত আমরা আগে থেকে দেখতে পারতাম, আমরা যদি দেখতাম নার্সিং সেবায় যারা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় যে প্রোটেকশনটা দরকার মানুষের সেবার জন্য, তাদের আবাসন, তাদের বেতন, এবং এখনো বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতো নার্স দরকার, তাই না ভাবি? প্রায় 2 লক্ষের মতো, 2.25 লক্ষের মতো নার্স দরকার। অথচ অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি হচ্ছে এই সার্ভিসটা, অন্য সব কিছুর বাইরে এই সার্ভিসটা অত্যন্ত জরুরি। কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব? কেন তাদেরকে টাকা দিয়ে আসবো? প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে,
আমরা এই টাকাটা যদি, যে ডলারটা খরচ করছি, এই টাকাটা আমাদের ডাক্তার, আমাদের নার্সদের পিছনে যদি খরচ হয়, আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায়, তাহলে তো ওখানে তো যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে না। এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করবে তারা কতটুকু ভালো আছে, চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে, তারা কতটুকু মানে লাইফ সাপোর্ট, তারা কতটুকু সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট পাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে, সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষ আর ওই দিকে ওইভাবে ছুটে যেত না। সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে করা দরকার ছিল। এবং আমি এটাও বলি, আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন, যাতে আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার, যে সমস্ত বিষয়গুলো, সেগুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখেন না কেন? যে প্রতিটি হেলথ কমপ্লেক্সের কাছে কমপক্ষে 2/3 নার্সের আবাসন ব্যবস্থা হবে। এটা কত টাকা খরচ হবে আপনার? তাহলে তো এদেশের মানুষ একটা ভালো একটা স্বাস্থ্য সেবা পেতে পারত। এটা আপনারা দেখান। এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই মুহূর্তের যে ডিমান্ডগুলো, দাবিগুলো, তাদের মোটামুটিভাবে সমাজে চলার জন্য যে দাবিগুলো আছে, সেগুলো যদি আপনারা মেটানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করেন, পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে না। কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং পরবর্তী নির্বাচনের জন্য তাকে ভালো কাজগুলোই করতে হবে।